হ্যালো এভরিওয়ান। তো নিট 2026-এর আর 60 ডেজের আশেপাশে বাকি রয়েছে। তো আজ থেকে 1-1.5 বছর আগে আমিও ঠিক তোমাদের এই সিচুয়েশনে ছিলাম। তো আই ক্যান ফিল ইট যে তোমরা এখন কি ভাবছো, কি ফিল করছো। লটস অফ আনসার্টেনিটি যে আদৌ সিলেকশন হবে কিনা। অনেকে এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, তো কি করে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রিভিশনে শিফট করবো তোমরা ভাবছো। যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা ভাবছে কি করে তাড়াতাড়ি রিভিশন করবো। একটা চ্যাপ্টার রিভিশন করতে 6 থেকে 7 ঘন্টা টাইম লেগে যাচ্ছে, তো আমি কি করে 2-3 ঘন্টাতে একটা চ্যাপ্টার রিভিশন করবো। বা কারোর মক টেস্টে নাম্বার ইনক্রিজ করছে না, কেউ জানতে চাইছে, তারা প্লিজ বলে দাও একটা সেফ স্কোর কত, আমরা কি করে বুঝবো যে আদৌ আমার সিলেকশন হবে কিনা। তো লটস অফ আনসার্টেনিটি দেয়ার। তো এই ভিডিওতে আমি ডিটেলস এই সমস্ত কিছু নিয়েই ডিসকাস করবো যে এই লাস্ট 60 ডেজে আমাদের কি প্ল্যান হওয়া উচিত, কি করে আমাদের অ্যাপ্রোচ করা উচিত, কারণ প্রতিটা দিন ভাইটাল। এখন আমাদের কাছে 600 থেকে 650 ঘন্টা টাইম রয়েছে, যদি তুমি প্রতিদিন 10 ঘন্টা অ্যাভারেজ পড়ো তো অনেকটা টাইম রয়েছে। এবং এই 60 ডেজে অনেকেই যারা সিলেকশন রেসের বাইরে আছে তারা সিলেকশন যেমন পেতে পারে, ঠিক তেমনি যারা সিলেকশনে ভাবছে হয়ে যাবে তারা সিলেকশন নাও পেতে পারে। তো প্রপারলি 60 ডেজটা ইউজ করাটা খুব ভাইটাল। তো এই সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলবো। দেখো আমি অলরেডি একটা ভালো পিপিটি বানিয়ে এনেছি, এবং লাস্টে একটা রেডিমেড প্ল্যানের ব্যাপারেও বলবো, যেটা কিনা ফলো করলে তোমরা কনসিস্টেন্সির সঙ্গে পুরো 60 ডেজটাকে ইউজ করতে পারবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই আমাদের একটা প্রপার মাইন্ডসেট এই সময় রাখা উচিত। অনেকেই হয়তো এই লাস্ট মুহূর্ত থেকে ভাবে যে আমি নতুন কোনো নোট পড়বো, কোনো টপার নোটস পড়বো, কোনো নিউ ম্যাটেরিয়াল পড়বো, বা কোনো নতুন কোচিং সেন্টারে মডিউল করা স্টার্ট করবো। কারণ অনেকেই ভাবে যে সমস্ত কোশ্চেন তো করে ফেলেছি, তা নতুন কিছু আমাদের করা উচিত। তো দেখো, এইগুলো এই মুহূর্তে করা একদমই ঠিক নয়। প্রপারলি এনসিআরটি ফলো করো, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে নতুন করে কোনো নোট বা শর্ট নোটে না গিয়ে প্লিজ এনসিআরটিতে মেন ফোকাস করে পড়ো। এবং পিওআইকিউ এবং মোস্ট রিলেভেন্ট পিওআইকিউ টপিক, আমি বারবার করে বলি যে পিওআইকিউ থেকেও পিওআইকিউ টপিক বেশি ইম্পর্টেন্ট। যদি ভালো করে পিওআইকিউ টপিকগুলো করে যাও তো 60 থেকে 65% এক্সাক্ট 65% কোশ্চেন পরীক্ষাতে দেখবে ওখান থেকেই আসছে। তারপর হচ্ছে মক মিস্টেক্স। দেখো, মক টেস্ট আমরা সবাই দিই, বাট ভালো করে মক টেস্টটাকে অ্যানালিসিস করি না। মক টেস্ট দেওয়ার থেকেও আমি বারবার করে বলি যে মক টেস্ট অ্যানালিসিস করা মোর ইম্পর্টেন্ট। তো মক টেস্ট প্লিজ ভালো করে অ্যানালিসিস করবো, সেখান থেকে যে সমস্ত উইক যে এরিয়াগুলো বেরোচ্ছে সেগুলো ফিক্স করো। যতক্ষণ না উইক এরিয়া ফিক্স না করবে ততক্ষণ নাম্বার কখনোই ইনক্রিজ করবে না, যতই তুমি একের পর এক মক টেস্ট দিতে থাকো না কেন। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই লাস্ট মুহূর্তে আমাদের এই টাইপের মাইন্ডসেট অবশ্যই সবার আগে ডেভেলপ করা উচিত। নেক্সট হচ্ছে একটা 60 ডেজের কি করে আমি ব্রেকডাউন করবো একটা রিভিশন প্রপার প্ল্যানের জন্য। তো দেখো, এখানে দু টাইপের স্টুডেন্ট রয়েছে, একজনের যাদের সিলেবাস প্রপারলি কমপ্লিট হয়ে গেছে, আর একজনের যাদের এখন সিলেবাস কমপ্লিট হয়নি। বাট আমি অবশ্যই বলবো, দেখো 15 মার্চ এর পরে যেন সিলেবাস না যায়। 15 মার্চ হচ্ছে এন্ড ডেট নাও। অবশ্যই প্লাস মাইনাস 2 থেকে 3 দিন হতেই পারে, 2 থেকে 3 দিন প্লাস মাইনাস, বাট চেষ্টা করো 15 মার্চের মধ্যে সিলেবাস কমপ্লিট করার। বাট এখন থেকেই, আজকে মার্চের 4 তারিখ যখন ভিডিওটা পাবলিক হচ্ছে, তো এখন থেকেই প্লিজ রিভিশন স্টার্ট করে দাও। সে তোমাদের সিলেবাস কমপ্লিট হোক বা না হোক, প্লিজ রিভিশন স্টার্ট করো, কারণ লাস্টে গিয়ে না এলে খুব পাইল আপ হয়ে যায় সমস্ত কিছু, এবং তখন রিভিশন করতে গিয়ে খুব ডিফিকাল্ট হয়। আমি নিজে যে নিট 2023 যে অ্যাটেম্প আমার ছিল, সেখানে আমি 508 বা 510-এর কাছাকাছি স্কোর করেছিলাম। ওখানে আমার ঠিক এটাই হয়েছিল, আমার সিলেবাস কমপ্লিট করতে সেই মার্চের এন্ড হয়ে গেছিল, দিয়ে এপ্রিলে আমি রিভিশন শুরু করেছিলাম, এবং তারপরে আমি কমপ্লিটলি রিভিশন করতে পারিনি। তো প্লিজ এখন থেকে রিভিশন শুরু করো। তো কি টাইপের রিভিশন আমাদের ফলো করা উচিত, তাই আমি বলবো দেখো, মার্চে ডিটেলস একবার রিভিশন করো। একবার ডিটেলস রিভিশন খুব ইম্পর্টেন্ট, মানে যা যা পড়েছো তুমি সমস্ত কিছু একবার ভালো করে রিভিশন করা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেটা একবার করো। প্রত্যেকটা উইকে 20 থেকে 25টা চ্যাপ্টার টার্গেট নাও। বায়োলজির ক্ষেত্রে 10টা চ্যাপ্টার, ফিজিক্সের ক্ষেত্রে 5 থেকে 6টা চ্যাপ্টার, এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও 5 থেকে 6টা চ্যাপ্টার টার্গেট নাও। তাহলে কি হবে, মোটামুটি 4 সপ্তাহের মধ্যে তোমার একবার পুরোপুরি সিলেবাসটা রিভাইজ হয়ে যাবে। দেন এপ্রিলে কি হবে, 2 টাইমস শর্ট নোটের থ্রু রিভিশন করো। 10 দিনে একটা করে পুরো সিলেবাসটা 10 দিন রিভাইজ করার চেষ্টা করো, এবং দুবার তোমার এপ্রিলের 20-র মধ্যে কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তুমি বলবে যে তারা এত কম টাইমে কি করে করবো। দেখো, যখন একবার কমপ্লিটলি রিভিশন হয়ে যাবে না সুন্দর করে মার্চে, তখন টাইম বেশি লাগবে না। তার উপর তুমি এই টাইমটাতে শর্ট নোটের থ্রু রিভিশন করছো, সুতরাং টাইম আরো কম লাগবে। তারপর একবার অবশ্যই লাস্ট 10 ডেজ, মানে এপ্রিলের পর থেকে লাস্ট 10 ডেজ একবার কমপ্লিটলি ফুল ডিটেলস নোট থেকে রিভিশন করা খুব দরকার। নইলে আমাদের এক্সামে গিয়ে মনে হবে যে আমি এটা পড়ে আসিনি, ওটা পড়ে আসিনি। কারণ অনেক সময় মনে হয় না যে শর্ট নোট থেকে পড়ছি মানে হয়তো আমি অনেক কিছু ছেড়ে চলে যাচ্ছে, তো এটা অনেক সময় ফিল হয়। তো একবার লাস্ট 10 ডেজে একবার ডিটেলস নোট থেকে অবশ্যই রিভিশন করে যাও। এটাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে তোমাদেরকে। তো প্লিজ এটা করে নিও। দেন হচ্ছে এই সময় মক টেস্ট আমাদের কি করে প্ল্যান করা উচিত। অনেকেই ভাবে যে কতগুলো মক টেস্ট দেবো, আদৌ কটা ফুল সিলেবাস মক টেস্ট দেওয়া হচ্ছে সেফ। তো এটা নিয়েই বলবো। দেখো, সবার প্রথমে হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর কোচিং সেন্টার। সবচেয়ে বেস্ট হচ্ছে যেখানে তোমাদের যে কোচিংয়ে তোমরা রয়েছো সেই কোচিং সেন্টারে যে মক টেস্ট চলছে, যবে যে মক টেস্ট হবে
সেই মক টেস্টটা অবশ্যই ভালো করে দাও। কারণ এতে কি হয় না, একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমাদের মক টেস্ট ওখানে গিয়ে দিতে হবে। যদি কেউ অফলাইনে থাকো বা যদি কেউ অনলাইনে থাকো, যে ওই ওই দিনে আমার মক টেস্ট হবে। তো ওইটা যখন তুমি দিতে যাবে না, তোমার ভেতর থেকে একটা মানে মানে থাকবে যে খিদে, যে আমার ওই টেস্টটা দিতে হবে, শুধু আমাকে পড়তে হবে। তো এইটা থাকে। তো প্লিজ যেখানে রয়েছে সেটা মক টেস্ট অবশ্যই ফলো করো। বাট তুমি যদি আমাকে বাস্তবে জিজ্ঞেস করো যে এই টাইমে আমাদের কতগুলো মক টেস্ট দেওয়া উচিত বা কি প্ল্যান হওয়া উচিত, তো আমি বলবো দেখো 15 মার্চের পর থেকে আর কোনো রকম পার্ট সিলেবাস দেওয়া বেকার। মানে আমাদের 15 মার্চের পর থেকে মেন ফুল সিলেবাস টেস্টে শিফট করতেই হবে। তো ওভারঅল মোটামুটি তুমি 10 থেকে 15টা ফুল সিলেবাস টেস্ট দিতে পারো। বাট মানে আমি মিনিমাম বলছি 10 থেকে 15টা সিলেবাস, ফুল সিলেবাস আরো বেশি দেওয়া উচিত। বাট মিনিমাম 10 থেকে 15 তোমাদেরকে দিতেই হবে। তো এছাড়াও যেমনটা আমি বললাম যে 4টে সিলেবাস কমপ্লিট করার জন্য 20 থেকে 22টা চ্যাপ্টার একবার রিভিশন করা উচিত মার্চে। তো সেই অ্যাকর্ডিং তোমরা 4টে পার্ট সিলেবাস টেস্ট দিতে পারো, যে 20টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেটা রেসপেক্ট একটা পার্ট সিলেবাস টেস্ট। আবার নেক্সট 20টা কমপ্লিট হচ্ছে, তার জন্য একটা পার্ট সিলেবাস টেস্ট। এইভাবে তোমরা মার্চে 4টে পার্ট সিলেবাস টেস্ট দিতেই পারো। বাট তার সঙ্গে 15 মার্চের পর থেকে কিন্তু ফুল সিলেবাস টেস্ট প্লিজ স্টার্ট করে দাও, নইলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। কারণ প্রথম কয়েকটা মক টেস্টে তোমার নাম্বার ইনক্রিজ করবে না, তুমি 300, 350, 400 পাবে। তোমার মনে হবে যে আমি কি পড়লাম সারা বছর ধরে। কারণ এটা হয়, কারণ যখন তুমি পার্ট সিলেবাস টেস্ট থেকে ফুল সিলেবাস টেস্টে শিফট করবে, তখন তোমার একদম ইনিশিয়ালি নাম্বার খুব বেশি ইনক্রিজ করে না। কারণ কারণ তুমি এতদিন ধরে 20টা, 22টা, 15টা চ্যাপ্টারতে মানে কোশ্চেন প্র্যাকটিস করা অভ্যাস ছিল তোমার। হঠাৎ করে যখন তোমার 78 চ্যাপ্টার, 80 চ্যাপ্টার আশেপাশে তুমি রিভাইজ করে যখন তুমি যাচ্ছ পরীক্ষা হলে, তোমার হঠাৎ করে তোমার মাথায় এভাবে কাজ করে না। তো নাম্বার ইনক্রিজ করতে একটু টাইম লাগে। তো মার্চে সেই টাইমটা তোমার মার্চে যাবে, এবং এপ্রিল থেকে তুমি দেখবে ভালো নাম্বার পাচ্ছ। তো প্লিজ ওই জন্য মার্চের 15 থেকে প্লিজ স্টার্ট করে দাও, যারা এখন স্টার্ট করোনি। তো কখন কি দেবে তুমি? তো জেনারেলি আমি সবারই ক্ষেত্রে বলবো 2 থেকে 3টে পার উইক এপ্রিলে দেওয়ার জন্য, এবং মার্চে 2খানা ফুল সিলেবাস। তো এইভাবে টোটাল 15টা হচ্ছে। বাট যাদের নাম্বার খুব ভালো আসছে, 550 অলরেডি পাচ্ছ, তারা এখানে 2 থেকে 3টে সপ্তাহ থেকে তুমি অল্টারনেট ডেও সপ্তাহে দিতে পারো, ঠিক আছে? বা এপ্রিলের প্রতিদিনও দিতে পারো, ঠিক আছে? সেটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার, তোমার নিজের সিচুয়েশন অনুযায়ী ওখানে তোমাকে বলতে হবে। তো এটা আমি জেনারেলি বললাম। তো নেক্সট হচ্ছে লার্ন ফ্রম দ্য মিস্টেক। কারণ মিস্টেক থেকে শেখাই হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? রিভাইজ দ্য উইক টপিক। যে টপিকগুলো তোমার উইক বেরোচ্ছে টেস্ট অ্যানালাইসিস করে, সেই টপিকগুলো প্লিজ ভালো করে রিভাইজ করো। 15 থেকে 20টা এমসিকিউ সেই টপিকের উপর লাগাও, এবং তারপরে নেক্সট মক টেস্ট দিতে যাও। কারণ যতক্ষণ না তুমি তোমার উইক এরিয়া ফিক্স না করছো, ততক্ষণ তোমার নেক্সট মক টেস্ট দেওয়ার কোনো মানে থাকে না। তো প্লিজ আগে উইক এরিয়া ফিক্স করো, দেন মক টেস্ট দিতে যাও। তাহলেই দেখবে প্রপার তুমি হচ্ছে তোমার মক টেস্টটাকে ইউটিলাইজ করতে হচ্ছে। নইলে সেই মক টেস্ট দেওয়াটা, সেই দেওয়া না দেওয়া দুটোই সমান হয়ে যায়। তো ভালো করে ওই জন্য টেস্ট অ্যানালিসিস করো। যত ভালো করে টেস্ট অ্যানালিসিস করবে, তত ভালো করে উইক এরিয়াগুলোকে দেখতে পাবে, এবং সেই উইক এরিয়াগুলোকে দেন ফিক্স করো। তাহলে অনেকটা নাম্বার তোমার ইনক্রিজ করবে। নেক্সট যদি বলো যে সাবজেক্ট ওয়াইজ আমাদের দ্বারা কি টাইপের স্ট্র্যাটেজি সময় হওয়া উচিত, তো আমি বলবো যে এই যে মার্চ মাসটা, এই মার্চ মাসটা ফিজিক্স এবং ফিজিক্যাল কেমিস্ট্রির উপর মেন ফোকাস করো। কারণ এই সময়টা হচ্ছে কনসেপচুয়াল যে সাবজেক্টগুলো, সেগুলো হচ্ছে একদম স্ট্রং করার টাইম। আমাদের সময় এমএস স্যারও বলতো যে দেখো মার্চ মাস বা মার্চ মাস, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা হচ্ছে পুরোপুরি কনসেপ্টের যে জিনিসগুলো আমি ভুলে ভুলে যাচ্ছি, সেগুলো রিভাইজ করার টাইম। এপ্রিলে গিয়ে সবকিছু একবারে যেগুলো একদম বারবার ভোলাটাইল পার্ট, সেগুলো বেশি করে রিভাইজ করতে হয়। তো এই সময়টা মেনলি হচ্ছে ফিজিক্সকে দাও, এবং ফিজিক্স মোটামুটি 5 থেকে 6 ঘন্টা পার ডে দাও। এবং অবশ্যই এর সঙ্গে সঙ্গে শর্ট নোটের থেকে তুমি কুইকলি রিভাইজও করতে পারো, এবং অবশ্যই পিওআইকিউ করো ভালো করে। যত ভালো করে পিওআইকিউ করবে, তত ভালো করে ওই টপিকগুলো আরো বেশি স্ট্রং হবে। কারণ তুমি জানো যে পিওআইকিউ টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলো, তো আমি সেম বলবো ফিজিক্যাল কেমিস্ট্রি মার্চ মাসে মেন ফোকাস করো, এবং শর্ট নোটের থ্রু বারবার রিভিশন করতে পারো। বাট ইনঅর্গানিক এবং অর্গানিক মার্চ মাসেও পড়তে হবে, এপ্রিল মাসেও পড়তে হবে। কারণ যদি না পড়ো মার্চ মাসে ভালো করে, এপ্রিল মাসে তাড়াতাড়ি রিভাইজ করতে পারবে না। তো এটা সবসময় পড়তে হবে, বাট একটু ইনঅর্গানিক অর্গানিকে কম টাইম দিয়ে বেশি টাইমটা ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপর এই সময় দাও। বাকি এমসিকিউ তো করতে হবে, এবং আমি বলবো ইনঅর্গানিক এবং অর্গানিকের ক্ষেত্রে মোর ফোকাস করো, বেশি করে ফোকাস করো হচ্ছে এমসিকিউর উপর। বাকি ফিজিক্যাল কেমিস্ট্রি বারবার রিভাইজ করলে হয়ে যাবে ইম্পর্টেন্ট টপিকগুলো বা একটা দুটো করে কোশ্চেন। বাট ইনঅর্গানিক অর্গানিক যতক্ষণ না প্রচুর কোশ্চেন প্র্যাকটিস না করছো, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না। এবং কারণ যেহেতু এগুলো হচ্ছে কিনা ভোলাটাইল ব্যাপার, যতই তুমি পড়ো না কেন, যতই কনসেপ্ট মাথায় রাখো না কেন, ওই এক্সাক্ট কোশ্চেন টাইপের না করা থাকলে না পরীক্ষাতে করা যায় না। তো প্লিজ বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো। নেক্সট যদি বলো বায়োলজির ক্ষেত্রে কিরকম করা উচিত, তো বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এনসিআরটিতে মেন ফোকাস করতে, এবং এনসিআরটিটা পুরো একদম ফটো মেমোরি জেনারেট করে নাও, যে এই পাতার এই জায়গাতে এইটা লেখা রয়েছে। এই টাইপের জিনিস তৈরি হয়ে যাবে যখন তুমি এপ্রিল মাসের দিকে পৌঁছাবে, অনেকবার রিভিশন হয়ে যাবে, তখন এই টাইপের জিনিস তৈরি হয়ে যাবে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট।
দেন হচ্ছে ডিপ এনসিআরটি কোর্সেস প্র্যাকটিস। দেখো সুপারফিশিয়াল লেভেলে এনসিআরটি যদি পড়ো তাহলে 200-250 নাম্বারে গিয়ে আটকে যাবে। যতক্ষণ তুমি ডিপ এনসিআরটি লাইনগুলো থেকে কোশ্চেন প্র্যাকটিস না করছো, যতক্ষণ না তুমি প্রচুর বেশি করে স্টেটমেন্ট অ্যাসাসিনেশন টাইপের কোশ্চেন না করছো না, ততক্ষণ তোমার মার্কস ওই 320-330 অব্দি পৌঁছাবে না। তো প্লিজ ভালো করে ডিপ এনসিআরটি, আমি আমার মেন্টরশিপ যে গ্রুপ আছে সেখানে আমি বারবার করে ওদের করেও বলছিলাম, আমাদের 250 বেশি নাম্বার ইনক্রিজ করছে, তো ওদেরকে আমি এই সেম জিনিসই বলছিলাম যে প্লিজ ভালো করে ওরা হচ্ছে যে ডিপ এনসিআরটি লাইনের বেশ কিছু প্র্যাকটিস সেশন দেবো, ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। তো সেখান থেকে প্লিজ প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে দিয়ে যেগুলো দেখ, তাহলে কিন্তু নাম্বার ইনক্রিজ করবে এবং তুই বুঝতে পারবি যে কোন জায়গাগুলো আমার মেন উইক রয়েছে। সেই জায়গাগুলো যখন স্ট্রং হবে তখন নাম্বারটা ইনক্রিজ করবে। তো এটা প্লিজ কর। এবং এর সঙ্গে সঙ্গে যদি বায়োর আরও ডিটেলস জানতে চাস, আমার একটা বায়োলজির উপর ডিটেলস ভিডিও বানানো রয়েছে, তো সেটা ভালো করে একবার চেক করতে পারিস অবশ্যই। এবং বায়োলজির ক্ষেত্রে 340+ নম্বর পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা 340+ বায়োলজি ক্ষেত্রে না পাই, তাহলে সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে যতই পাই না কেন, যেমন একটা র্যাঙ্ক ভালো পাওয়া যাবে না, ঠিক তেমনি অনেক সময় কলেজও কিন্তু মিস হয়ে যেতে পারে। তো বায়োলজি 340+ খুব ইম্পর্টেন্ট। নেক্সট হতে পারে যে আমাদের ইচ্ছা হয় যে তারা বলো প্লিজ আমাদের টাইম টেবিল কেমন হওয়া উচিত এই সময়তে। তো আমি বলবো 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন এই সময় কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? এছাড়া কোনো উপায় নেই। অন হাফ ডে তুই নিতে পারিস, হচ্ছে সপ্তাহে একটা করে হাফ ডে নিতে পারো, যেখানে কিনা একটু জাস্ট আমাদের যাতে বার্ন আউট আমরা না হয়ে যায় তার জন্য, সেখান থেকে বাঁচানোর জন্য একটু অবশ্যই নিতে পারিস। বিশেষ করে যেদিন তোরা অফলাইন মক টেস্ট দিতে যাস, তো সেই দিনটাই মেনলি হচ্ছে হাফ ডে নিতে পারিস, কারণ রাত্রির বেলাতে এসে না পড়াশোনা করে পরের দিন সকাল থেকে স্টার্ট করতে পারিস। বাকি বাকি 6 দিন কিন্তু ফুল পেজ 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে। অ্যান্ড মার্চে গিয়ে অবশ্যই এই মার্চে 3 থেকে 4টে চ্যাপ্টার পার ডে রিভিশন করতে হবে। এবং ফিজিক্সের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে এক একটা চ্যাপ্টারের ক্ষেত্রে, এবং এটা লাগেই। ফিজিক্সের ক্ষেত্রে টাইম একটু বেশি লাগে, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টাতে কখনো কখনো ছোটো চ্যাপ্টার হলে একটা, ছোটো চ্যাপ্টার হলে দুটো এবং বড় চ্যাপ্টার হলে একটা কিন্তু রিভিশন হয়ে যাবে। বায়োলজির ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা দুটো করে চ্যাপ্টার প্লিজ রিভাইজ কর, নইলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ বায়োলজি যদি তাড়াতাড়ি রিভাইজ না করা যায়, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে টাইম দেওয়া যায় না প্রতিদিন, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে হাউ টু প্ল্যান লাস্ট 6 ডেজ করে আমরা প্ল্যান করব। তো আমি যেমনটা বললাম যে 20 থেকে 25টা চ্যাপ্টার পার উইক আমাদেরকে মেন প্ল্যান করে নেক্সট 4 সপ্তাহ রিভাইজ করতে হবে। দেন তারপরে 35টা চ্যাপ্টার পার 5 ডেজ এরকম প্ল্যান করে একবার শর্ট নোটের থ্রু মোটামুটি দুবার, মানে ফার্স্ট এপ্রিলের 10 ডেজ একবার, নেক্সট এপ্রিলের 10 ডেজ একবার আমাকে পুরো ফুল রিভাইজ করতে হবে শর্ট নোটের থ্রু। তাহলে কি হবে, তোমার 3 টাইমস রিভিশন কমপ্লিট হলো, একটা মার্চে, দুটো এপ্রিলে, আর একটা লাস্ট এপ্রিলের 10 ডেজে কিন্তু কমপ্লিট ডিটেলস রিভিশন করতে হবে। তো এইভাবে টোটাল আমাদের হচ্ছে 4 টাইম, মানে 4 টাইমস আমাদের রিভিশন কিন্তু করতে হবে, তবেই কিনা গিয়ে একটা ভালো রকম সমস্ত কিছু গ্রিপে আসে। নইলে যদি রিভাইজ ভালো না হয়, পরীক্ষাতে গিয়ে কিন্তু খুবই কনফিউশনে পড়ি আমরা সব। বাট ইফ ইউ আর উইক ইন অল দিস কাইন্ড অফ প্ল্যানিং, দেন ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য মেমোনি ট্যাব। মেমোনি রিসেন্টলি লঞ্চ করেছে তাদের দ্য মিশন হোয়াইট কোট ব্যাচ, যেখানে কিনা এরা প্রপারলি একটা অর্গানাইজ 60 ডেজ ফাইনাল রিভিশন রোড ম্যাপ দিয়েছে। এবং যদি তোরা এই ব্যাচটা নিস, তাহলে তোদের প্রতিদিন সকালবেলাতে গিয়ে 2 থেকে 3 ঘন্টা ওয়েস্ট করতে হবে না যে কি পড়বো সেটা ভেবে, কারণ এটা প্রপারলি একটা প্ল্যানিং তোদেরকে প্রোভাইড করবে। ইউ জাস্ট ওপেন দ্য অ্যাপ অ্যান্ড ইউর ডিভাইস টাস্ক ইজ সিটিং রাইট দেয়ার। তো ইট কভার্স ফার্স্ট হচ্ছে হাই ওয়েটেজ চ্যাপ্টার, দেন হচ্ছে মিডিয়াম ওয়েটেজ চ্যাপ্টার, দেন লাস্টে গিয়ে হচ্ছে লো ওয়েটেজ চ্যাপ্টার। অ্যান্ড উইথ দিস এটা খুবই এফেক্টিভ একটা ওয়েতে তোদের প্ল্যানিং করে দেয়, যেখানে কিনা ফার্স্টে তোদেরকে রিভাইজ করাবে, দেন ওখান থেকে প্র্যাকটিস করাবে, দেন ওখান থেকে অবশ্যই টেস্ট দেবে, এবং টেস্টের থ্রু যে মিস্টেকগুলো আসবে সেগুলো একটা সুন্দরভাবে মিস্টেক বুকও জেনারেট করে দেবে, যেখান থেকে তোরা এররগুলোকে ঠিকঠাক করে কারেক্ট করতে পারবি, ঠিকঠাক করে উইক টপিকগুলোকে তোরা স্ট্রং করতে পারবি। আর এছাড়াও এটা খুবই এনগেজিং, কারণ এখান থেকে মেমো কয়েনও জেনারেট হবে অ্যাজ এ রিওয়ার্ডস। যদি খুব সুন্দর করে তোদের স্টিক মেনটেন করতে পারিস, মেমো কয়েনও এরা তোদেরকে প্রোভাইড করবে। অ্যান্ড অলসো ইট ইনক্লুড ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজ, which is 100% NCERT based. There is no কপি পেস্ট টাইপ অফ কোশ্চেন, যেটা কিনা বেশিটা ইনস্টিটিউশন করে যে কপি পেস্ট টাইপ অফ কোশ্চেন প্রোভাইড করে। এছাড়াও ইট অলসো ইনক্লুড দ্য স্টেটমেন্ট অ্যাসিস্ট্যান্টিজম টাইপ অফ কোশ্চেন লাইক NEET 2025. অফকোর্স ইট মেনটেন দ্য লেভেল অফ NEET 2025, and of course এর সাথে সাথে I just want to give you a clear reality check that in NEET 2025 96% questions are directly came from memory system. আমি জাস্ট এরকম র্যান্ডমলি বলছি না, এরা এটার প্রুফ অলরেডি একটা পিডিএফ এর মাধ্যমে দিয়েছে ওদের অ্যাপে। এবং এর সাথে সাথেই এখন এদের দ্য গ্র্যান্ড হোলি সেল অলসো লাইভ রয়েছে, যেটা কিনা 1st to 4th মার্চ পর্যন্ত। তো দ্য মিশন হোয়াইট কোট ব্যাচ এখন তোরা একদম লোয়েস্ট প্রাইসে পাবি, অবশ্যই লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক ইট আউট। থ্যাংক ইউ মেমোনিট ফর কোলাবোরেটিং উইথ দিস ভিডিও। তো ফিরে আসি টপিকে। তো লাস্ট 60 ডেজ নিজের 100% দে, প্রত্যেকটা দিনকে খুব এফেক্টিভলি ইউজ কর।
10 থেকে 12 ঘন্টা প্লিজ পড়ার চেষ্টা কর। মক টেস্টে নাম্বার কম আসলে সেই দিকে তাকাস না, মক টেস্ট থেকে কিছু না কিছু শেখার চেষ্টা কর যে ভুলটা কি হলো, কি করে নাম্বার ইনক্রিজ করা যায়। 10 থেকে 20 নম্বর এক্সট্রা টার্গেট কর প্রতিটা মক টেস্ট। এমন নয় যে আজকে 500 পেয়েছি, পরের মক টেস্টে আমি টার্গেট করছি 600, এরকমটা করিস না। আজকে 500 পেয়েছি, পরেরটি টার্গেট কর 500 যাতে 20 পাই, এরকম টার্গেট কর। ছোট ছোট টার্গেট নে, তাহলে যখন অ্যাচিভ হবে ভালো একটা ডোপামিন বডিতে রিলিজ হবে, খুব ভালো ফিল করবি এবং রিগ্রেট হবে না। তো ভালো করে পড়, কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অবশ্যই দেখা হবে। যদি কখনো কখনো ডিমোটিভেট ফিল করিস, আমার অবশ্যই এমবিবিএস রিলেটেড অনেক ব্লগ রয়েছে চ্যানেলে, তো সেগুলো এনজয় করতে পারিস, সেগুলো দেখতে পারিস, ভালো মোটিভেটেড ফিল করবি। তো ভালো করে পড়, হ্যাপি স্টাডি। দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে আবার। বাই।